নমস্কার, এডুকেশন এক্সপ্রেসে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রত্যেক মঙ্গলবারের মতো আজকেও আমরা উপস্থিত হয়েছি পড়াশোনা সংক্রান্ত নানান রকম আলোচনা নিয়ে। আর আজকে আমরা পেয়ে গেছি দুজন টিচারকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষক দুর্বাদল মুখোপাধ্যায় মহাশয়। নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। আরও একজন শিক্ষক আমরা পেয়েছি আজকে আমাদের অনুষ্ঠানে, আমাদের সাথে রয়েছেন তীর্থঙ্কর রায় মহাশয়। নমস্কার স্যার, অনেক স্বাগত আপনাদের। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিকের ভৌতবিজ্ঞান এবং রসায়ন। আমরা জানি যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা সকলেই যাচ্ছি, সেখানে সব কিছু হয়তো থমকে রয়েছে, কিন্তু তার সাথে সাথে পড়াশোনাটা কিন্তু আর থেমে থাকতে পারে না। আর সেই জন্যই কিন্তু এক্সপ্রেস নিউজের এই অনুষ্ঠান, ছাত্রছাত্রীদের যাতে একটু হলেও সাহায্য কোথাও এখান থেকে পায়। তো আজকে আমাদের টিচাররা আমাদের সেই সব নিয়ে আলোচনা করবেন, ছাত্রছাত্রীদের নানা রকম প্রশ্ন, নানা রকম সমস্যা নিয়ে আলোচনা করবেন, সেই সমস্যার সমাধানও করার চেষ্টা করবেন। স্যারের কাছে প্রথমেই যেটা জানতে চাইবো আমি দুর্বাদল মুখোপাধ্যায় স্যারের কাছে, যে কোনো একটা বিষয় যারা মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছে, সবথেকে একটা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সবথেকে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে সিলেবাসটা ভালো করে বোঝা এবং নাম্বার বিভাজনটা সম্পর্কে অবগত হওয়া। তো সে সম্পর্কে আপনি যদি একটু বুঝিয়ে দেন। এখন এই আমাদের নতুন যে পাঠ্যক্রম আছে, সেই নতুন পাঠ্যক্রমে আমাদের 4টা বিভাগ আছে। একটি ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। ক বিভাগে আমাদের অবজেক্টিভ প্রশ্ন আছে, সেটি 1 নম্বর করে 15টি থাকবে। আর খ বিভাগ যেটি আছে সেটিতে 21 নম্বর থাকবে। তার মধ্যে 1 মার্কসের কোশ্চেন 17টি আর 4 মার্কসের থাকবে ম্যাচিং। ম্যাচিং মানে হচ্ছে ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের যে মিল হয় সেই জিনিসটা থাকবে। তাই এটা আমরা ছোটোবেলা থেকেই করে এসেছি, অর্থাৎ 7, 8, 9 থেকে আমরা এগুলো করে এসেছি, এটাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এটি অবজেক্টিভমূলক কোশ্চেন। তাহলে 21 আর 15 এখানে আমাদের গেল 36। এরপর আমাদের যেটা থাকছে গ বিভাগ, সেখানে আমাদের 2 মার্কসের 9টি কোশ্চেন থাকবে। সেখানে 9 × 2 মানে 18, তাহলে হয়ে গেল আমাদের 54। এরপর আমাদের 3 নম্বরের 12টি কোশ্চেন থাকবে, সেটি হলো 36, সোশ্যাল হচ্ছে 90 মার্কসের কোশ্চেন। এইবার আমার যেটা বলার তোমাদের সুবিধা হচ্ছে যে অবজেক্টিভ কোশ্চেন আমরা মোটামুটি 36 মানে 36টি অবজেক্টিভ কোশ্চেন আমরা পেয়ে যাচ্ছি। আবার ওই দিক থেকে যদি আমরা 3 মার্কসের কোশ্চেন যেটি 12টি আছে, সেখানেও কিন্তু থাকে 2+1, 1+2, সেখানেও আমরা 1 মার্কস করে 12টি কোশ্চেন পেয়ে যাচ্ছি। তাহলে টোটাল আমরা 48টি অবজেক্টিভ কোশ্চেন আমরা পেয়ে যাচ্ছি। বাকি আমাদের 2 মার্কসের কোশ্চেন আছে, সেগুলোকেও যদি আমরা ব্রেক করি, তাহলে আমরা যদি দেখি হিসেব করে দেখা যাবে মোটামুটি 60 নম্বর আমরা কিন্তু শুধু অবজেক্টিভই পেয়ে যাচ্ছি। কাজেই আমার বক্তব্য হচ্ছে যে তোমরা যখন চ্যাপ্টারটা পড়বে, প্রত্যেকটি চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটি পড়ার সময় খুঁটিয়ে পড়ার চেষ্টা করো, প্রতিটি লাইন ধরে ধরে পড়ার চেষ্টা করো, সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা করো। তাহলেই দেখবে তোমরা অনেক সহজভাবে অনেক বেশি মার্কস তোমরা দিতে পারছো। এবং এখন ধরো এইরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, তো তোমরা সেই পড়াটাকে বাস্তবিক প্রয়োগের সঙ্গে পড়াটাকে মিল রাখো, তাহলে তোমাদের মধ্যে আনন্দ পাবে। যাক, পরবর্তী যখন আবার আলোচনা আসছে আমি তখন সেগুলো একটা একটা করে ব্যাখ্যা করছি। একদমই তাই। আমি তীর্থঙ্কর স্যারের কাছে জানতে চাইবো যে এই যে কোভিড পরিস্থিতিতে সকলে এখন গৃহবন্দী হয়ে রয়েছে, সেখানে বিদ্যালয় বন্ধ, অনলাইন ক্লাস করছে ছাত্রছাত্রীরা, সেই পরিস্থিতিতে এই যে বিজ্ঞান বিভাগ, সেটাকে কিভাবে তারা প্রস্তুতি নেবে এই বিজ্ঞান বিভাগে? দেখুন, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, কি বিজ্ঞান বিভাগ বা অন্যান্য আর্টসের বিভাগের ক্ষেত্রেও যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে নিজেকে পড়তে হবে। মানে এটা এমন একটা সিচুয়েশন, কোভিড সিচুয়েশন, এমন একটা অবস্থা, অনলাইনের সুবিধা সবাই পাচ্ছে না। বিশেষ করে আমরা যেসব স্কুল থেকে এসেছি, যেখানে বাংলা মিডিয়ামের প্রচুর স্টুডেন্ট যারা গ্রামের দিক থেকে আসে, তাদের মোবাইলের ব্যবস্থা বা মোবাইল নেটওয়ার্ক যেটা বলে সেটা পর্যাপ্ত নয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট ওয়ে। নিজে যদি পড়াশোনা করা যায়, এবং যেহেতু এখন অ্যাক্টিভিটি টাস্কও দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, সেই অ্যাক্টিভিটি টাস্কগুলো সলভ করতে হবে। এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক যারা যুক্ত আছেন এই সব অ্যাক্টিভিটি টাস্কের সঙ্গে, বা নির্দিষ্ট বিদ্যালয়ের শিক্ষক যারা আছেন, তাদের সরাসরি ফোন করে স্টুডেন্টকে জানতে হবে যে আমার এই জায়গাগুলো বোঝা যাচ্ছে না, আমি এই জায়গাগুলো কি করে পরিষ্কার করব, বা আমি এগুলো কি করে বুঝবো। এটা 1 নাম্বার।
তবুও ম্যাডাম একটা কথা তো খুবই সত্যি কথা যে নর্মাল ক্লাসের মতো কখনোই এই ব্যাপারটা ওদের মধ্যে আসবে না এখনই এই ব্যাপারটা, কেননা ওরা জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে, মাধ্যমিক ওদের কাছে প্রথম বড় পরীক্ষা। তাই আমরা যতটা সহজ বলছি ওরা ততটা সহজ নয়, কারণ বন্ধুদের সঙ্গেও ইন্টারাকশনটা, যোগাযোগটা একটা ইম্পর্টেন্ট। সেখানে অনেক কিছু শেয়ার হয়, অনেক নলেজ শেয়ার হয়, সেগুলো হচ্ছে না। বাট আমার মনে হয় যে এটাকে আমরা পজিটিভ ওয়ে অফ থিঙ্কিং নিলে বেটার হবে, যে আমি অনেকটা সময় পাচ্ছি, আমার স্কুলে যাওয়া আসার সময়টা বাঁচছে, আমার ক্লাস করার অনেকটা সময় বাঁচছে, সুতরাং আমি নিজে অনেকটা নিজের উপর ডিপেন্ড করে নিজেও কিছুটা পড়াশোনা করতে পারবো। তারপর অসুবিধা হলে তো স্কুলের শিক্ষকরা আছে। একদমই তাই। আর আপনি যেটা বলছিলেন যে স্যারদের সাথে যেহেতু সরাসরি কোনো ইয়ে হচ্ছে না, সেক্ষেত্রে রসায়নের ক্ষেত্রে যে বিক্রিয়াগুলো হচ্ছে সেগুলো কি মানে গৃহবন্দী হয়ে বাড়িতে বসে সেগুলো কি সম্ভব নিজে নিজে প্র্যাকটিস করা? রসায়নের যে বিক্রিয়াগুলো ক্লাস 10 লেভেলের আছে, সে সবই কিন্তু অনেকটা তাত্ত্বিক ধারণা, মানে সেইগুলো যদি বাচ্চারা ভালো করে পড়ে নেয় এবং পড়ে যদি এক দুবার না দেখে লেখে, তাহলে আমার মনে হয় রসায়নের বিক্রিয়াগুলো নিয়ে খুব একটা সমস্যা হবে না। তবে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, যদি বিশিষ্ট কোনো বিক্রিয়া থাকে, যেমন ধরুন বলয় পরীক্ষা বা সালফেট মূলকের শনাক্তকরণ পরীক্ষা, সেগুলো একবার প্র্যাকটিক্যাল হলে একদমই তাই, সেগুলো স্যারদের সাথে সরাসরি হাতে ধরে যেগুলো শিখিয়ে দেওয়া, সেই ব্যাপারগুলো তো হচ্ছে না, কখনোই হচ্ছে না। সেক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের, মুখস্থ করতে হচ্ছে, না বুঝে মুখস্থ করতে হচ্ছে। একদমই তাই। এবং আমরা যেটা জানি যে কলা বিভাগটা যদিও বা মুখস্থ করে সম্ভব পরীক্ষার প্রস্তুতি ভালো করে ঠিকঠাক করে নেওয়া, কিন্তু বিজ্ঞান বিভাগে তো সেটা অসম্ভব হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে কি সাজেশন দেবেন আপনি? দেখুন, আমি আমার বাচ্চাদের যেটা বলেছি, আমার স্কুলের বা বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন সময় আমাকে ফোন করে তাদের সন্দেহ হলে বা ডাউট হলে, আমি সবাইকেই যেটা বলেছি এখানেও সেটাই বলবো, সেটা হচ্ছে যে একটু ডিটেলস, যেটা স্যার বললেন কিছুক্ষণ আগে, দুর্বাদল স্যার যেটা বললেন, সেটা হচ্ছে বইটা খুঁটিয়ে পড়তে হবে। কারণ বিগত কয়েক বছরে কোশ্চেন প্যাটার্ন কিন্তু পাল্টে গেছে। আগে যেমন সংজ্ঞা গঠিত বেশি প্রশ্ন আসতো, যে বর্তমান বা আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো, এটা বললেই হতো। কিন্তু লাস্ট 1-2 বছরে স্যার আপনিও দেখেছেন, সেটা হচ্ছে পর্যায় সারণীর প্রশ্নের প্যাটার্ন পাল্টে গেছে। আমাকে একটা শ্রেণী বরাবর হয়তো গ্রুপ 1 বা গ্রুপ 2 শ্রেণীর মৌলগুলোকে বলে দেওয়া হচ্ছে, দিয়ে আমাকে বলে দেওয়া হচ্ছে এই মৌলগুলিকে ক্রমবর্ধমান আকার বা ক্রমহ্রাসমান আকার অনুসারে সাজাও। তাহলে আমাকে অ্যাকচুয়ালি জানতে হবে গ্রুপ 2-তে ওপর থেকে নিচের দিকে কে কে আছে, যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এটা কিন্তু আমার একটা চোখের সামনে ভিজুয়ালাইজড করতে হবে। তার জন্য বেস্ট ওয়ে যেটা স্যার বললেন, সেটা হচ্ছে পাঠ্য বইটা খুঁটিয়ে পড়তে হবে। পাঠ্য বই থেকেই মেইনলি আমার মনে হয় বাচ্চাদের এখন সব থেকে বেশি বন্ধু, আমাদের থেকেও বড় বন্ধু হচ্ছে পাঠ্য বই। একদমই তাই। স্যার যেহেতু আপনি পর্যায় সারণীর কথা বললেন, সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীদের দেখা যায় যে তারা হয়তো মুখস্থ করার চেষ্টা করে পর্যায় সারণীটা, এবং সেখানে মুখস্থ করে উঠতে পারে না। সেখানে কি অন্য কোনো পন্থা রয়েছে ছাত্রছাত্রীদের জন্য? অবশ্যই আছে। পর্যায় সারণী মুখস্থ করা একদমই দরকার নেই। পর্যায় সারণী প্রথমেই যেটা জানতে হয় সেটা হচ্ছে এটা একটা সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট। কি সিস্টেমেটিক? মানে বিভিন্ন মৌল আছে, সেই মৌলগুলোর বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে, সেগুলোকে আমরা যদি প্রত্যেকটা মৌল ধরে ধরে পড়ি তাহলে আমাদের খুব টাফ হয়ে যাবে, খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য এটা সিস্টেমেটিক্যালি করা হয়েছে। কিরকম সিস্টেম? প্রথম হচ্ছে আমাদের যে দীর্ঘ পর্যায় সারণী, যেখান থেকে প্রশ্ন আসে মাধ্যমিকে, সবই হচ্ছে বোর অ্যান্ড বুরি মডেল বলে। এটা পুরোপুরি ইলেকট্রন বিন্যাসের ওপর নির্ভরশীল। তাহলে কোনো একটা মৌল যদি তোমরা জানো, সেই মৌলটার ইলেকট্রন বিন্যাস যদি তোমরা জেনে নাও, তাহলে কিন্তু তার পর্যায় সারণীর কোন শ্রেণীতে থাকে তোমরা পড়েছো। সবচেয়ে বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন সংখ্যা থাকে, সেটা যদি 1 বা 2 হয় তাহলে সেটাই হয় তার শ্রেণী সংখ্যা। আর যদি সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা 2 এর বেশি হয়, তাহলে তার সঙ্গে 10 যোগ করে দিতে হয়। কারণ দীর্ঘ পর্যায় সারণী 3 থেকে 12 এটা হচ্ছে সন্ধিগত মৌলর জায়গা, সেটা আমাদের মাধ্যমিক লেভেলে নেই। এটা একটা করা যেতে পারে। আরেকটা আমি তোমাদের জন্য ট্রিক শেখাতে পারি, সেটা হচ্ছে যে পর্যায় সারণীর যে কোনো একটা মৌলকে যদি মনে রাখো, তার পরের মৌলটার পরমাণু ক্রমাঙ্ক ইজিলি ক্যালকুলেশন করা যাবে যদি আমরা গ্যাপটা মনে রাখি। মানে বেরিলিয়াম, তোমরা সবাই জানো বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 4, তার ঠিক নিচে আছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 12। তার মানে 4 থেকে 12 এটা ডিফারেন্স হচ্ছে 8। আবার ম্যাগনেসিয়ামের পর ক্যালসিয়াম, সেখানেও ডিফারেন্স 8। ক্যালসিয়াম থেকে যখন তুমি স্ট্রনসিয়াম নামবে তখন 18।
তারপরে আবার 18, তারপর আবার 32। এইভাবে যদি তুমি মনে রাখো যে প্রথম মৌলের পর দ্বিতীয় মৌলের তার পরমাণু ক্রমাঙ্ক 8 বেশি, তারপরের জন আবার 8 বেশি, তারপরে 18 করে বেশি, তাহলে যে কোনো মৌলের আমার মনে হয় পরমাণু ক্রমাঙ্কটা সহজে মনে রাখা যাবে। তবে হ্যাঁ, নাম বা সংকেত তো মনে রাখতে হবে। এরপর আমি দুর্বাদল স্যারের কাছে যাব। আমি স্যারের কাছে এটাই জানতে চাইবো যে কোন কোন বিষয়গুলো, কোন কোন আপনার সিলেবাসের মধ্যে কোন কোন দিকগুলো বেশি করে ফলো করলে আপনার পরীক্ষাতে বেশি ভালোভাবে তারা প্রস্তুতি নিতে পারবে এবং ভালো ফল তারা পেতে পারবে। এখন বিষয় বলতে প্রথমে তাকে বেছে নিতে হবে যে কোনো জিনিসেরই, যে কোনো সাবজেক্টেরই কিছু কিছু চ্যাপ্টার থাকে যেগুলো স্টুডেন্টদের খুব প্রিয় চ্যাপ্টার। সেই চ্যাপ্টারগুলি আগেও বেছে নেওয়ার পর সেখান থেকে সে খুঁটিয়ে পড়ুক। আর এখন আমাদের একটা সুবিধা হয়েছে, যে কোনো টিচারদেরকে ফোন করা হচ্ছে, যার যেখানটা অসুবিধা হচ্ছে সেখানটা ফোন করে সে জেনে সেখানটা ক্লারিফাই করুক। এবং পুরনো কোশ্চেন, বিগত দিনের যে পুরনো কোশ্চেন 1-2 বছরের, সেই কোশ্চেনটাও দেখুক। এরপর ওর যে চ্যাপ্টারটা ডিফিকাল্ট লাগছে সেই চ্যাপ্টারটা নিয়ে বসুক। চ্যাপ্টারটা বসার পর দেখা যাচ্ছে যে সেই চ্যাপ্টারের কিছু কিছু বিষয় তার কঠিন লাগছে, তখন সেটাকে আলাদা করুক, বাকি পোর্শনটাকে সে জোর দেবে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন আলো, লাইট। এই লাইটের ক্ষেত্রে ম্যাক্সিমাম ছেলে কী করে মুখস্থর দিকে যায়, কিন্তু আমি সবসময় বলবো পদার্থবিদ্যা বা নিজে আমাদের তীর্থবাবু যা বললেন একই, মুখস্থ করা চলবে না। যেমন পরমাণু ক্রমাঙ্ক মুখস্থ করতেই হবে, ওর অল্টারনেটিভ ওয়ে নেই। কিন্তু এই পদার্থবিদ্যার ক্ষেত্রে যেমন আলো আমরা পড়লাম, আলোতে আমাদের কি আছে, দর্পণ আছে, আলোতে লেন্স আছে। আমরা দেখতে হবে যে দর্পণের সঙ্গে লেন্সের কোথায় মিল আছে, যে দর্পণ আর লেন্স দুটো প্রায় একই ধরনের জিনিস। যেমন ওখানে দর্পণের ক্ষেত্রে একটি মেরু আছে, তারপরে একটি ফোকাস আছে, তারপরে আমাদের আছে বক্রতা কেন্দ্র। ঠিক লেন্সে যেটা দর্পণের বক্রতা কেন্দ্র, লেন্সে সেটাকে আমরা 2f মানে দ্বিগুণ ফোকাস হিসাবে আমরা চিহ্নিত করছি। এইভাবে আমরা যদি প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে পড়ি, আলোর ক্ষেত্রে চিত্রগুলো যেগুলো আসি, যেগুলো আমাদের যে বিভিন্ন ধরনের বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য অবতল দর্পণ কর্তৃক প্রতিবিম্ব গঠন, তারপরে আমাদের উত্তল দর্পণ কর্তৃক প্রতিবিম্ব গঠন, এই প্রতিবিম্ব গঠনও আমাদের পরীক্ষার সময় দেয়। তখন স্টুডেন্টরা কী করে, এখানে ভুল ভাল করে আঁকে। কিন্তু তার একটা নিয়ম আছে। কীরকম নিয়ম না, আমি যদি দর্পণ থেকেই ধরি যে অবতল দর্পণ, উত্তল দর্পণ দুটো আছে, তা প্রথমেই স্টুডেন্টদের গোলমাল হয় যে অবতল দর্পণ কোনটা অবতল ভুলেই গেছে। সঙ্গে সঙ্গে আমরা তখন কি বলি যে চামচ দেখেছো, কড়াই দেখেছো, তা চামচের কোন জায়গাটা কাজে লাগে, ভেতরটা। কড়াইয়ের কোথায় কাজে লাগে, ভেতরটা। ওই যে ভেতরটা তুমি দেখেছো, ওইটাই তোমার হচ্ছে অবতল। আর যেদিকটা কাজে লাগে না, উল্টো দিক, সেটাই হচ্ছে উত্তল। সঙ্গে সঙ্গে বলি তার একটা উদাহরণ আছে, কি তোমরা হুগলি ব্রিজ দেখেছো? বলে হ্যাঁ স্যার দেখেছি। তাহলে হুগলি ব্রিজটা তোমার একটা উত্তল দর্পণের মতন। তো এইভাবে প্রথমে দর্পণ সম্বন্ধে সে চিহ্নিত হলো। তাহলে ওর দর্পণটা কোনো দিন ভুল হবে না, কোন দিকটা অবতল কোন দিকটা উত্তল। এরপর অবতল দর্পণের বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য কতগুলো প্রতিবিম্ব আমরা আঁকবো। সেই প্রতিবিম্বটা বস্তুটা আমরা কীভাবে বসাবো না, বস্তুর অবস্থান অনেকগুলো আছে। প্রথমে বসাবো অসীম। অসীমে কে থাকে? অসীমে থাকে সূর্য থাকে, নক্ষত্র থাকে, গ্রহ থাকে, তারা থাকে, এরা থাকে। তা তাদের প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? তাদের প্রতিবিম্ব তৈরি হয় ফোকাসে। এই কথা একই রকম কথা প্রযোজ্য লেন্সের ক্ষেত্রে। এইভাবে যত বস্তুকে আমরা সরাবো, তত প্রতিবিম্বটি দর্পণের কেন্দ্র থেকে দূরে দূরে সরে যাবে। অর্থাৎ বস্তু দর্পণের দিকে আসবে, প্রতিবিম্ব দর্পণের থেকে দূরে সরে যাবে। লাস্টে কি বলা হয়, যখন বস্তুটি যে দর্পণের মেরু আর ফোকাসের মাঝখানে আসবে, তখন রেগে গিয়ে যেন প্রতিবিম্বটা দর্পণের পেছনে চলে গেল, জাস্ট একটু মজার চলে। তাহলে কী হবে, স্টুডেন্টদের ওই জিনিসগুলো মনে রাখতে সুবিধা হবে এবং তারা মুখস্থর দিকে যাবে না। এইভাবে প্রত্যেকটা বিষয়ের উপর তারা যদি স্বাদ গ্রহণ করতে পারে, তাহলে তাদের খুবই ভালো লাগবে, অসুবিধা নেই। আরও একটা বিষয় স্যার আপনার কাছে জানতে চাইবো যে যদি আপনি কোনো কয়েকটা মডেল প্রশ্ন তুলে ধরে সেটাকে নিয়ে আলোচনা করেন। মডেল প্রশ্ন বলতে এখানে অনেকগুলোই প্রশ্ন আছে। যেমন আলোর ক্ষেত্রে আমি বলি, যেমন খুব কমন প্রশ্ন, আকাশ কেন নীল? এবার বিভিন্ন রকম উত্তর লিখছে। তোমরা সবসময় উত্তরটাকে পয়েন্ট বেসিক করার চেষ্টা করবে। কীরকম না, আমরা জানি ইংলিশে বলে ভিবজিও, আর এখানে বলা হয়ে থাকে যে বেগুনি থেকে শুরু হয়, লাল থেকে শুরু হচ্ছে, বেগুনিতে শেষ হচ্ছে। তো ওখানে আমরা জানি যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য খুব বেশি। যার তরঙ্গ দৈর্ঘ্য খুব বেশি, তার বিক্ষেপণ ক্ষমতা সবসময় কম হয়। অন্যদিকে দেখা যাচ্ছে যে নীল আর বেগুনি আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কম, কিন্তু তার বিক্ষেপণ বেশি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা আকাশটাকে বেগুনি দেখছি না কেন? না, যেহেতু চোখ আবার নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল, সেই জন্য আমরা নীল আলোটা দেখছি।
তাহলে উত্তরটা কী দাঁড়ালো, যে নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ার জন্য তার বিচ্ছুরণ ক্ষমতা বেশি, অর্থাৎ নীল আলোটা আকাশময় বেশিভাবে ছড়িয়ে যায়, এবং যেহেতু চোখ ওই নীল আলোর প্রতি সংবেদনশীল, সেই আকাশকে নীল দেখায়। ঠিক একই রকম অস্তগামী সূর্য বা উদীয়মান সূর্যকে লাল দেখায় কেন, বিপদগামী যে সমস্ত সংকেতগুলো তাকে লাল নেওয়া হয় কেন, এই ধরনের ছোট ছোট প্রশ্ন। আবার আরেকটা মজার হচ্ছে, যেমন এখন যে ধরনের তীর্থক্ষণবাবু বলছিলেন যে খুব ডিটেলসে যাচ্ছে না, স্পেসিফিক কোশ্চেন করছে। যেমন একজন ভদ্রলোক পেপার পড়ছেন, তিনি যখন পেপারটা সামনে নিচ্ছেন তখন তিনি দেখতে পাচ্ছেন না, যেই তিনি দূরে চলে গেলেন দেখতে পাচ্ছেন। এবার ওনাকে জিজ্ঞেস করলো কারণ কি, তখন তার কারণ কি হচ্ছে, তার মানে দেখা যাচ্ছে সামনে ক্ষেত্রে তার কিন্তু চোখের ত্রুটি চলে এসছে, পেছনের ক্ষেত্রে তার ত্রুটি ঠিক আছে। তাহলে এখানে কি দাঁড়ালো, ত্রুটি এবার 4 প্রকার আছে। আমাদের সিলেবাস এখানে 2 প্রকার ত্রুটি লেখা আছে। একটা হচ্ছে দীর্ঘদৃষ্টি সম্পন্ন হাইপারমেট্রোপিয়া, আর একটা স্বল্পদৃষ্টি সম্পন্ন মায়োপিয়া। অর্থাৎ তিনি দূর থেকে পরিষ্কার দেখতে পাচ্ছেন, তার মানে তার হাইপারমেট্রোপিয়া হয়েছে, অর্থাৎ তিনি দূরের জিনিস স্পষ্ট দেখতে পান, কাছের জিনিস দেখতে পান না। তখন এখানে বলল যে তার কি ধরনের লেন্স ব্যবহার করতে হবে, তখন তিনি বললেন যে তার লেন্স কি ব্যবহার করতে হবে না, উত্তর লেন্স। তার মানে ওই লেন্সটা জানতে চেয়েছে তার কাছে। তাহলে একটা স্টুডেন্ট যদি স্পেসিফিক না পড়ে তাহলে কিন্তু এই উত্তরটা দিতে পারবে না, তখন তার মধ্যে কনফিউশন থাকবে যে উত্তর হবে না অবতল হবে, যে কোনো একটা হবেই। তাহলে এরকমভাবে ওদেরকে এই জিনিসগুলো পড়তে হবে। সিলেবাসে যা আছে ত্রুটি, শুধু ত্রুটিটা পড়ে গেলাম, মুখস্থ করে গেলাম, সেটা বললে চলবে না, তাকে বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে। তাহলে এইভাবেই চলবে। আমি এবার তীর্থঙ্কর স্যারের কাছেও জানতে চাইবো যে রসায়ন বিভাগ থেকে যদি আপনি কয়েকটা মডেল প্রশ্ন তুলে ধরে। দেখুন ম্যাডাম, অ্যাকচুয়ালি রসায়ন বিভাগে বাচ্চাদের প্রধান যে সমস্যাটা হয়, প্রধান সমস্যা হচ্ছে আমার যেটুকু বিভিন্ন সময় খাতা দেখে মনে হয়, খুব ভালো ছেলে, খুব ভালো প্রথম থেকে অ্যান্সার দিচ্ছে, রসায়নে যেখানে কয়েকটি গ্যাসের প্রস্তুতি এবং জৈব রসায়ন, এইখানে গিয়েই বাচ্চারা ভীষণ কনফিউজড হয়ে যায়। তাই প্রথমেই আমি বলবো রসায়নের যেটা জৈব রসায়নের বিভিন্ন ধরনের সংকেত দিয়ে এবং সমাবয়বতাকে মিল করে কিছু প্রশ্ন দেওয়া হয়। যেমন হয়তো একটা সংকেত দেওয়া হলো, বলা হলো C3H6O, তো C3H6O দিয়ে কত রকম সমাবয়ব সম্ভব, বা বলে দিল কত রকম যৌগ সম্ভব এবং তাদের গঠন সংকেত অঙ্কন করে। তো প্রথম হচ্ছে, আমি ক্লাসে পড়াতে গিয়েও এটা সমস্যা বোধ করেছি, বাচ্চারা আমাকে বারবার জিজ্ঞেস করেছে স্যার ও তো অনেক কিছুতেই আছে, অ্যালকোহলে OH আছে সেখানেও ও আছে, ঠিক কথা, কিটোনেও CO গ্রুপ আছে তাহলে সেখানেও ও আছে, আবার অ্যালডিহাইড CHO সেখানেও ও আছে, বুঝবো কি করে? তো জানো এটার একদম প্রথম দিকেই দেখবে বইয়ে লেখা আছে যে কোনো কার্বনিল যৌগ মানে অ্যালডিহাইড বা কিটোন, তাদের জেনারেল ফর্মুলা হবে CnH2nO। এইটা হচ্ছে যে কোনো অ্যালডিহাইড বা কিটোনের সাধারণ ফর্মুলা। তাহলে আমি তোমাকে যখনই বললাম C3H6, তার মানে C যদি N যদি 3 হয় তাহলে H হবে 3 2 6, এবার হয়ে গেল O, তার মানে এটা হয় অ্যালডিহাইড হবে নয় কিটো হবে। ঠিক আছে, এবার তোমাকে কি করতে হবে, অ্যালডিহাইডের জন্য CHO ওটা বাদ দিয়ে দিলে ফর্মুলা থেকে, তাহলে দেখবে সুন্দর চলে আসবে তোমার CH3 CH2 CHO, মানে অ্যালডিহাইড পেয়ে গেলে, যেটাকে IUPAC নেমে বলে প্রোপানেল। কটা কার্বন আছে দেখে নিলে নাম হয়ে গেল প্রো, আর তার সঙ্গে অ্যাল হবে অ্যালডিহাইড থাকলে প্রোপানেল। আর কিটোন করতে গেলে মাঝে CO হবে আর দুদিকে দুটো অ্যালকাইল গ্রুপ থাকবে, অ্যালকাইল গ্রুপ মানে মিথাইল গ্রুপ দিতে হবে, কারণ এখানে 3টে কার্বন তোমার জন্য ফিক্সড হয়ে গেছে। তো যখনই তুমি এটা করে দেবে তখন দেখবে আর কোনো সমস্যা হবে না। আর বুঝতেই পারছো দুটো যৌগের মধ্যে কার্যকারী মূলকটা আলাদা, তার মানে এটা কার্যকারী মূলক ঘটিত সমবায়ক থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। মানে এই ধরুন অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড প্রশ্নগুলো তোমাদের বুঝতে হবে। আরেকটা এখন যে আপনার নতুন পাঠ্যক্রম যেটা, সেটাতে অবজেক্টিভ প্রশ্ন বেশি থাকছে, সেক্ষেত্রে আমি বলবো কি যে কলা বিভাগে যতটা আপনার নাম্বারটা ওঠে, সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগেও কি অবজেক্টিভ প্রশ্নতে নাম্বার ওঠে? না, অতটা উঠছে না। তার কারণটা হচ্ছে এতদিন ধরে যে মাস্টারমশাই দুর্গাদুল স্যারও আমার সঙ্গে একমত হবে, সেটা হচ্ছে এতদিন ধরে যে ট্রেন্ডটা চলে আসছে সেই ট্রেন্ড থেকে ওরা বেরোতে পারছে না। বয়েলের সূত্র এখনো সেই মুখস্থ করে সেই লিখে যাচ্ছে,
বয়েলের সূত্রের মূল বক্তব্যটা কেউ ভাবছে না। আচ্ছা। এক বছর প্রশ্ন এসেছিল, আমার ঠিক মনে নেই কোন বছরে, যে একটি বেলুনকে ফোলানো হচ্ছে, তাহলে বেলুনকে যখন আমি ফোলাচ্ছি তখন তো আমি চাপ দিচ্ছি, তাহলে আয়তন বাড়ছে কেন? তাহলে এটা বয়েল সূত্রের লঙ্ঘন হচ্ছে। বাচ্চারা, আমি যতজনের কপি দেখেছিলাম ম্যাক্সিমামই এটা পারেনি। তো এটা খুব সিম্পল ব্যাপার, বয়েলের সূত্রের মাস যেটা ভর সেটা নির্দিষ্ট থাকতে হবে। আমি যখনই বেলুনে ফু দিচ্ছি মানে তার মধ্যে আমি বায়ু প্রবেশ করাচ্ছি, তাহলে ভর তো নির্দিষ্ট থাকলো না। তাহলে ভরের পরিমাণ বাড়লে তো গ্যাসের আয়তন বাড়বে, তাহলে বয়েলের সূত্র লঙ্ঘন হয়নি। এখানে এখানে ভরটা নির্দিষ্ট থাকছে না। এই জায়গাগুলো বাচ্চাদের একটু বইটা ভালো করে পড়তে হবে, এবং শুধু তাই নয়, মুখস্থ নয়, যেটা বারবার স্যারও বললেন, আমিও সেই একই কথা বলছি, সেটা হচ্ছে জিনিসটা আয়ত্ত করতে গেলে ওটা বুঝতে হবে, ওটা নিয়ে একটু ভাবতে হবে। আর একটা বিষয় যেটা, যে প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে এখন তো 10 নাম্বার মনে হয় প্রকল্প রূপায়ণ থাকে, সেক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স আর কেমিস্ট্রি এটা কি আলাদা আলাদা করে রূপায়ণ প্রকল্প? না, প্রকল্প একটাই করা হয়, হয় ফিজিক্সের স্যার করান, নয় কেমিস্ট্রির স্যার আচ্ছা করান। আচ্ছা, সেগুলোর জন্য সেগুলোতে মানে আপনার 10 নাম্বারের মধ্যে যদি 10 নাম্বার, মানে 10 নাম্বারই পেতে হয়, তাহলে কোন কোন জিনিসগুলো ফলো করবে ছাত্ররা? আমরা যে ধরনের প্রজেক্ট করাই স্যার, সেগুলো পুরোপুরি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। যেমন আমি বাচ্চাদের যেগুলো করাই প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে দূষণ ওদের পাঠাই, বিভিন্ন বাজারে পাঠাই, বলি যেগুলো যেগুলো পেয়েছিস সেগুলো বল, সেখানে কি কি দেখলি সেগুলো বল, দিয়ে সেই অ্যানালিসিসটা সেই স্যার করে বা অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাসিটিলিন C2H2 বা CH4 দেজলায় কাঠি দিয়ে বল দিয়ে একটা সুন্দর মডেল, ওটা প্র্যাকটিক্যালের উপর, হ্যাঁ, যে 10 নাম্বার থাকছে সেটা প্র্যাকটিক্যাল। পুরোপুরি প্র্যাকটিক্যাল। পুরো practical স্যারদের যেমন উপর। ফিজিক্সে আছে ওই বিভিন্ন তার বাড়ির সারাদিনের কনজাম্পশন কত হচ্ছে, ঠিক। কত বিল হচ্ছে, এর উপর খুব ভালো ভালো ইন্টারেস্টিং প্রজেক্ট আছে, যেগুলো বাচ্চারা করতেও পছন্দ করে, এবং বেশিরভাগ স্কুলে 10-এর মধ্যে অন্তত বেশিরভাগই ফুল মার্কস পায়। অবজেক্টিভ ব্যাপারটাই আমি একটু বলছি, যেটা অবজেক্টিভ ব্যাপারটাই বললেন না, হ্যাঁ ওটা ঠিকই। মানে স্টুডেন্টরা কিন্তু যদি স্কোর করে এবং খুব তাড়াতাড়ি যা পরীক্ষার কোশ্চেন থাকে তাতে 2 ঘন্টার মধ্যে অ্যান্সার হয়ে যাবে, কিন্তু কি করতে হবে, ওই যে প্রত্যেকটি চ্যাপ্টার যখন আমরা পড়ব তখন সেটাকে খুঁটিয়ে পড়তে হবে। কীরকম না, যেমন তাপের ধরুন 3 প্রকার গুণাঙ্ক আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, 3 প্রকার গুণাঙ্ক আছে। এবার গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি সবাই বলে দিল, বলে আলফা ইজ ইকাল টু বিটা বাই 2 গামা বাই 3। এবার ওখানে একটি প্রশ্ন এলো, কোন গুণাঙ্কটি বেশি? ব্যাস, স্টুডেন্ট কিন্তু চিন্তাই করলো না, মানে বিটা ইজ ইকাল টু 2 আলফা, গামা ইজ ইকাল টু 3 আলফা, তাহলে আলফাটা ছোট, তাহলে গামা 3 আলফা, তবে নিশ্চয়ই গামাটা হচ্ছে সব থেকে বেশি গুণাঙ্ক। এখন প্রশ্ন যেহেতু প্রত্যেকবার 1 বছর থেকে 1 বছর আলাদা হয়, কিন্তু একই কোশ্চেন থাকছে, কোশ্চেনের রূপটা আলাদা হচ্ছে, তখন স্টুডেন্টরা কী করছে, নার্ভাস হয়ে যাচ্ছে, ওরা সার্চ করছে যে আমরা তো এই কোশ্চেনটা পড়িনি, কিন্তু কোশ্চেনটা কিন্তু সহজ কোশ্চেন ছিল। তো এই জন্যই বললাম যে প্রত্যেকটা যে চ্যাপ্টার্স আছে বা প্রত্যেকটা যে বিষয় আছে, সেই বিষয়টাকে নিয়ে পড়ে একটুখানি ভাবুক, একটুখানি চিন্তা করুক, তাহলে কিন্তু অনেক বেশি মার্কস পাওয়া যাবে। তার কারণ এখানে মুখস্থ ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু আসা বন্ধ হয়ে গেছে, এখন কিন্তু সবসময় অবজেক্টিভ কোশ্চেন। আরও মজার ব্যাপার যেটা আমি বললাম প্রথমেই, যে 3 মার্কসের যে কোশ্চেনটি আছে সেখানেও কিন্তু ভাগ করে দিচ্ছে 1 + 2, 2 + 1, তাহলে সেখানেও 1 মার্কস করে পেয়ে যাচ্ছে। আবার 2 মার্কসের যে কোশ্চেন আছে সেখানেও দেখা যাচ্ছে কিছু কিছু কোশ্চেন ভাগের মধ্যে আছে 1 + 1। তাহলে এই অবজেক্টিভটার যদি উপরে জোর দেয় তাহলে কিন্তু অনেক মার্কস খুব সহজেই সে পেয়ে যাবে। আর এবার আমি বলি যে পদার্থবিদ্যার একটা জায়গায় স্টুডেন্টদের খুব গোলমাল লাগে, সেটা হচ্ছে যে চলতরির চ্যাপ্টারটায়, ওটা একটু বলা হয়নি আমার। চলতরির চ্যাপ্টারটায় ওখানে কতগুলো দিক নির্ণয় করতে হয়, কতগুলো বলরেখার দিক নির্ণয় করতে হয়, কতগুলো সূত্র করতে হয়। এবার ডাইরেক্ট কিন্তু সূত্র লিখতে দেবে না। কীরকম, যেমন বললো বার্লো চক্র একটি আছে আমাদের, সেই বার্লো চক্র বলল যে এখানে কোন সূত্রটি মেনে চলে, ব্যাস স্টুডেন্ট নার্ভাস হয়ে গেল। স্টুডেন্ট অনেকগুলো সূত্র আছে, তাই ফ্লেমিংয়ের বামহস্ত সূত্রটি মেনে চলে। ফ্লেমিংয়ের বামহস্ত সূত্রটি কিন্তু ডাইরেক্ট লিখতে দিল না, ওটা কিন্তু ওইভাবে বললো, অ্যাপ্লিকেশন প্রয়োগটা দিল। তাই আবার বললো যে বার্লো চক্র কোন নীতির ওপর ভিত্তি করে করে, এখানে কোন নীতিটা আমাকে জানতে চাইলো। সেখানে দেখা যাচ্ছে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হলো, তখন ওর মনের মধ্যেই চিন্তা আনতে হবে, তাহলে যান্ত্রিক শক্তি কি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়? হ্যাঁ হয়, ডায়নামোতে হয়। এই যে বিপরীত কোশ্চেন পেয়ে গেল, কারণ ও যখন কোশ্চেনটা সেট করছে বাড়িতে বা যখন পড়ছে তখন তার বিপরীত কথাটা চিন্তা করুক, একটু চিন্তা করে এই কোশ্চেনটা লিখে নেয়, তাহলে কিন্তু ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে।
আর একটা বিষয় যেটা এখন সব থেকে সমস্যা হচ্ছে অনলাইন ক্লাসের ক্ষেত্রে, যারা একদম ধরুন প্রান্তিক এলাকায় থাকছে, নেটওয়ার্ক প্রবলেম, আবার অনেকের হয়তো স্মার্টফোনও নেই, সেক্ষেত্রে আপনি স্টুডেন্টদের জন্য কিছু যদি বই সাজেস্ট করতেন যেগুলো অবজেক্টিভ প্রশ্ন তারা কমন পেতে পারে, এরকম তারা যাতে নিজেরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। যেহেতু আবার যেহেতু টিউশনও খুব একটা চালু হয়েছে সব জায়গায়, সেটাও হয়নি, স্কুলে যেতে পারছে না, তো এই সমস্যাগুলো তো থাকছে স্টুডেন্টদের ক্ষেত্রে। তো এক্ষেত্রে যদি কিছু বই সাজেস্ট করতে। দেখুন, বই তো অ্যাকচুয়ালি মার্কেটে এরকম প্রচুর বই আছে, বিভিন্ন পাবলিকেশন, তো ওইখানে তো সরাসরি আমি পাবলিকেশনের নাম করতে পারি না। যে কোনো বইয়ের দোকানে গিয়ে বললে সেই বইয়ের দোকানে যে আমি এমসিকিউ এর জন্য কোশ্চেন চাইছি, তারা দিয়ে দেবেন। কিন্তু প্রবলেম কি জানেন, যিনি এমসিকিউ তৈরি করছেন তিনি ওই ভাবনা ভেবে হয়তো কোশ্চেন করছেন, মানে উনি একটা ভাবনা ভেবে এমসিকিউটা দিয়েছেন, আর যিনি কোশ্চেন সেটার, বোর্ডের যিনি কোশ্চেন করছেন, তিনি হয়তো অন্যরকম ভাবনাটা ভাবছেন। সেই জন্য বইটা পড়া একদম, বইয়ের কোনো বিকল্প হয় না, পাঠ্য বই অনেকগুলো পড়ুন, কোনো অসুবিধা নেই, এক্সট্রা নলেজ রাখুন, কোনো অসুবিধা নেই। কিন্তু এমসিকিউ মানে আমি ধরুন একটা চ্যাপ্টার থেকে 50টা এমসিকিউ করে গেলাম, তার মানে মাধ্যমিকে যে দুটো এলো আমি দুটোই পারবো তার কোনো ঠিক নেই, মানে সেই প্রয়োগটা তারা এমন ভাবেই দেন। মানে পাঠ্য বইয়ের কোনো বিকল্প হয় না, পাঠ্য বইটা যদি খুঁটিয়ে পড়ে তাহলে কমন পাওয়া যাবে। যথেষ্ট যেটা স্যার বললেন, পাঠ্য বই যদি খুঁটিয়ে পড়ে তা একদম সিও নিশ্চিত সে 60% নাম্বার পাবে, 60%, খুব সহজ এবং খুব সহজ হবে, কিচ্ছু না। ও পাঠ্য বই, এবার ধরুন একটা বিক্রিয়া পড়ছে, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস। যেমন নিউক্লিয় বিভাজন, আচ্ছা নিউক্লিয় বিভাজন কোন বোমটা তৈরি করেছে আমাদের ইন্ডিয়া? তা তখন আমাদের ইন্ডিয়া তৈরি করেছে কিন্তু পরমাণু বোমা। হাইড্রোজেন বোমা কিন্তু নিউক্লিয় সংযোজন হয়েছে। এবার বললো যে নিউক্লিয় বিভাজন কোন, এই যে নিউক্লিয় বিভাজনের জন্য কোন বোমটি তৈরি করা হয়েছে, এই প্রশ্ন দিল। তাহলে ও যখন পড়ছে নিউক্লিয় বিভাজনের সংজ্ঞা কিন্তু খুব কম আসে না, তখন ও এটা লিখে রাখলে এই প্রশ্নটার জন্য তো অসুবিধা কিছু নেই, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা বইয়ে কিন্তু আছে। এরপর আপনি যেটা বললেন প্রান্তিক এলাকা, এটা খুব ভালো প্রশ্ন, আমারও খুব ভালো লেগেছে কোশ্চেনটা। এখন তাদেরকে কি করতে হবে, একটা কিন্তু সুযোগ দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তারা বলেছে যে কোনো স্যারকে গিয়ে ফোন করতে পারে। তা আমার মনে হয় না কোনো স্যার এই বিষয়ে বিরক্ত হবে, সে কোশ্চেন তৈরি করলো, যে কোশ্চেনগুলো পারলো না যে চ্যাপ্টারে, সেই স্যারের সঙ্গে যোগাযোগ করে একটু ফোন করুক। আমার মনে হয় ফোনেও যদি স্যার বলে দেয় তাহলেও সে কিন্তু অনেক উপকার পাবে, তাতে অসুবিধার কিছু নেই। তার কারণ হয়তো বোঝাটা সার্বিক হবে না, কিন্তু তাহলেও সে কিছু উপকার পেতে পারে। আরেকটা যেটা আমরা কয়েক বছর আগে যদি দেখতাম যে প্রশ্নটা এরকমভাবে আসতো যে আমরা যখন প্র্যাকটিস করছি তখন 10 বছরের পুরনো কোয়েশ্চেন পেপার দেখে প্র্যাকটিস করলাম, তো সেক্ষেত্রে অনেক কমন পাওয়া যেত। তো এখন কি সেই জিনিসটা আছে? না, এখন একদমই নেই। তার কারণটা হচ্ছে, আপনাকে একটা সহজ উদাহরণ দিল। ধরুন আপনারা পিতল শুনেছেন, আগে পিতলে কোন কোন ধাতু ছিল সেটা মনে রাখলেই হতো, আর তার ব্যবহার দিত। এখন কিন্তু পিতল শুধু সেটুকু জানলে হবে না, পিতলে কোন ধাতু কত শতাংশ থাকবে সেটাও মনে রাখতে হবে। ইনভার সবাই জানো বা সবাই পড়েছো, ইনভারের মধ্যে আমাদের আয়রন থাকে আর নিকেল থাকে, এটা তাকে মনে রাখতে হবে। আয়রন কত পার্সেন্ট থাকে? 56% থাকে, আর নিকেল সেখানে 36% মতো মোটামুটি থাকে। তো এই যে ব্যাপারটা, সেটা কিন্তু তাকে মনে রাখতে হবে। পারেন 64 থাকে আমাদের আয়রন, আর নিকেল থাকে 34%। তো সেটা এই পার্সেন্ট হিসেবে মনে রাখতে হবে। স্যারের হয়তো মনে আছে গত বছর এইরকমই একটা ওই যে ম্যাচিং দিয়েছিল, সেই ম্যাচিং এ ম্যাডাম টিপিক্যাল এই ধরনের প্রশ্ন ছিল যে অমুক জিনিসে যে মৌলটি শতকরায় বেশি আছে সেটি হলো, মানে সেইটিকে ম্যাচ করতে দিয়েছে। মানে এটা একদম ডেপথ থেকে তাকে পড়তে হবে। এগুলো মানে বক্সাইট, আগে শুধু বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক মনে রাখলেই হতো, 10 বছরের কোশ্চেন সেইভাবেই হতো, কিন্তু এখন মনে রাখতে হবে বক্সাইটের সংকেতটাও। এই হচ্ছে ব্যাপার। আবার মাধ্যমিক মানে একটা সবার, প্রত্যেকটা ছাত্রছাত্রীর মনে কিন্তু একটা ভীতি থাকে, জীবনের প্রথম বড় পরীক্ষা, তো অনেকজন অনেক আপনার নার্ভাস ফিল করে পরীক্ষার হলে, কোন প্রশ্নের উত্তরটা আগে দেবে কোনটা পরে দেবে সেটাও বুঝতে পারে না। তো সেক্ষেত্রে আপনি ছাত্রছাত্রীদের কি বলবেন? সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে সিস্টেমেটিক অ্যান্সার করতে হবে। মানে ক বিভাগ শুরু করলো, একের দাগের টোটাল 15টা কোশ্চেন আছে, এখানে কিন্তু অপশনাল থাকে, কিন্তু এই অপশনগুলোকে যেগুলোকে বলা হয় ইন্টারনাল অপশন। ইন্টারনাল অপশন মানে ওই চ্যাপ্টারেরই ওপর আরেকটা প্রশ্ন দেওয়া থাকে সাধারণত, এক্সেপশন
ওইটা অথবা এটা। তো এবার একের দাগের 1 আমি অ্যাটেম্প করলাম, একের দাগের 2 হলো, একের দাগের 3 হলো, এইবার একের দাগের 4, 5, 6 আমার হচ্ছে না। তো আমি বাচ্চাদের সবসময় বলি তুমি একের দাগের 4, একের দাগের 5, একের দাগের 6 তুমি এক জায়গাতেই লিখে রাখো, দিয়ে তুমি পেরিয়ে চলে যাও। এটা কি হয় ম্যাডাম, অনেক সময় লিখতে লিখতে আমাদের মাথায় পড়ে চলে আসে, আরে তাহলে ওটা তো অ্যান্সার, তখন যেন সে এটা লিখতে পারে। কিন্তু বেশিরভাগ বাচ্চা কি করে জানেন, যেগুলো হলো তারপরে হয়তো খ বিভাগ, সেই খ বিভাগের শেষে তার হঠাৎ মনে পড়েছে ক বিভাগের ওই দুটো প্রশ্ন আমি পারতাম, সে ওখানে দিয়ে লিখছে। এগুলোতে কি হয়, এগুলো সময়ও নষ্ট হয় প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে শিক্ষক খাতাটা দেখছেন তারও অনেক সমস্যা হয়। তাই আমি বলবো ওই জায়গায় মানে নার্ভাসটা কাটাবার জন্য একটা ভালো উপায় আছে। 8টা পোর্শন আছে আমাদের, টোটাল 8টা, তার মধ্যে আবার ভাগ আছে। তুমি ঠিক করে নাও যে ওর মধ্যে 4টা পোর্শন আমি খুব ভালোভাবে করব, কিন্তু ম্যাক্সিমাম মাধ্যমিক ছেলেদের মধ্যেই ধারণা আছে অবজেক্টিভ কোশ্চেন, তো আমি ওখানে গিয়ে পেরে যাব। এইটা কিন্তু তোমাদের একদম হলে ম্যানেজ করব এই ব্যাপারটা অনেকজনই হলে ম্যানেজ করার সিস্টেম কিন্তু মাধ্যমিক হবে না। তখন দেখা যাবে ভাবছে যে আমি ওর কাছ থেকে একটু জানি, এর কাছ থেকে ও জানে না, এও জানে না, দুজনেই কনফিউজড। সেই কারণে তুমি ছোট করো জায়গাটাকে, 8টা আছে, 8টার মধ্যে 4টা তুমি একটা টার্গেট করো। সামনে পুজো আছে, পুজোর আগে টার্গেট করো যে আমি দিওয়ালির মধ্যে আমি 3টে চ্যাপ্টার টোটাল যা করবো তাই। এইভাবে ছোট্ট ছোট্ট টার্গেট করে এগিয়ে যাও, দেখবে তুমি ঠিক সাকসেস হয়ে যাবে। আর একটা স্যারের কাছে আপনার কাছে জানতে চাইবো যে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন এসে থাকে মাধ্যমিকে? হ্যাঁ, এখন চ্যাপ্টার বলতে ওটা আমি একটুখানি দেখেওছি রিসার্চ করে, তা মোটামুটি আমাদের তো 8টা পোর্শন আছে। তা 8টা পোর্শন থেকে টোটালি যেটা 8টা ভাগ আছে আমাদের টোটাল, সে 8টা ভাগের মধ্যে প্রত্যেকটা ভাগ থেকে মিনিমাম 10 মার্কস করে আসেই। এরপর ওভারঅল নিয়ে আমাদের 10 মার্কস, টোটাল 90 মার্কস হয়। এবার প্রবলেমটা হচ্ছে এখানেই, যেহেতু এমসিকিউ জাতীয় কোশ্চেন হয়ে গেছে, সেই জন্য এখানে কিন্তু কোনো চ্যাপ্টারকে নেগলেক্ট করা যাবে না। হ্যাঁ, নেগলেক্ট করতে পারো, তাহলে তুমি কিন্তু ফুল মার্কস অ্যান্সার দিতে পারবে না। তোমাকে যদি পুরো অ্যান্সার দিতে হয়, তাহলে তোমাকে প্রত্যেকটি চ্যাপ্টারের যে ভাবধারা উপভাবধারা আছে, সে প্রত্যেকটি ধরে ধরে তোমাকে পড়ে তুমি ছোট ছোট করে কোশ্চেন লেখো, ছোট ছোট অবজেক্টিভ। তাতে তোমার কি লাভ আছে, তুমি 90 মার্কসের মতো, আমি তোমাকে এখনও বলছি তুমি 60 মার্কস পেয়ে যাবে। যদি কিছু কোশ্চেন ঘোরায়, সেটা নির্ভর করছে তুমি কতখানি সেই সাবজেক্টটা দখল করতে পেরেছো। যদি সাবজেক্টের দখল ভালো থাকে, তাহলে তুমি পেরে যাবে। কাজেই ধরে নেওয়া যেতেই পারে যে এক একটা ভাব থেকে 10 মার্কসের মতন করে সাধারণত কোশ্চেন আসে। তীর্থঙ্কর স্যারের কাছেও আমি এটাই জানতে চাইবো যে রসায়নের ক্ষেত্রেও কি এটাই? রসায়নের ক্ষেত্রে এটা মানে রসায়নের যেটা বারবার আমি বাচ্চাদের বলেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা বিক্রিয়া লিখে প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে গ্যাস প্রস্তুতির ক্ষেত্রে যে বিক্রিয়াগুলো আসে, সেগুলো কিন্তু বাচ্চারা বেশিরভাগই আমি দেখেছি অতি ভালো ছেলে, মানে তারাও কিন্তু ওগুলো ঠিক করে লিখতে পারছে না। আর ব্যালেন্স ছাড়া সমীকরণ লেখাও যা, না লেখাও তা। তাই আমি তোমাদের কাছে সবাইকে কাছে অনুরোধ করছি, ব্যালেন্স ছাড়া সমীকরণ লিখো না, ওই লেখার কোনো মানে হয় না। ঠিক আছে, ব্যালেন্স ছাড়া সমীকরণ। আর সমীকরণের অবশ্যই আমি বই থেকে না পড়ে, যেটা স্যার বললেন, ছোট নোটের ওপরই ওই অ্যারো চিহ্নটা বা উভমুখী চিহ্ন যেটা দিলে তুমি, তার উপরে বিক্রিয়ার শর্তটা লিখে নিবে, কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, কি কি অনুঘটক, ওইখানেই তুমি লিখে নিলে। তাহলে ওই ছোট্ট সমীকরণটা যদি তুমি কয়েকবার প্র্যাকটিস করো, যেমন অ্যালজেব্রা আমরা করার সময় যেটা হয়, আমরা বেশিরভাগই আর অ্যালজেব্রার একটা গতে পড়া আমাদের কনসেপ্ট চলে আসে, ধারণা চলে আসে। সেরকম সমীকরণটা যদি আমি একবারে পড়ি, সেখানে যদি আমি সমীকরণটার মধ্যেই যদি শর্তগুলোও লিখে নিই, অ্যারোর ওপরেই মেনশন করে দিলাম এটি অনুঘটক, এত চাপ, এত তাপমাত্রা, তাহলে কিন্তু সমীকরণের সাথেই আমার ওটা মুখস্থ হবে। নাকি আমাকে এইভাবে মুখস্থ করতে হবে যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির ক্ষেত্রে 200 বায়ুমণ্ডল চাপ, এসব কোনো দরকার নেই। এগুলো মানে সময়ের অপচয়, আর কিছু না। ছোট্ট করে সমীকরণটা লিখে তার মধ্যে শর্ত লিখে নেওয়া যেতে পারে। এবং জৈব রসায়নের ক্ষেত্রে যেটা বারবার বলছিলাম, সেটা হচ্ছে জৈব রসায়নে কিন্তু প্রত্যেকটা কার্যকারী মূলকেরও গঠনটা আঁকতে হবে। মানে আমি এরকমও দেখেছি, সি তার দিকে 3টে এইচ দিয়ে, তারপরে আবার সি ওপরে ডাবল বন্ডও রাইট হ্যান্ড ওইচ দেওয়া আছে, বেচারা আমার সেটাকে কিটো হিসাবে নাম দিয়ে দিয়েছে। মানে সে বেচারা সি ডাবল বন্ড ও দেখেছে, তার মানে জানে ওটা সিও গ্রুপ, তার পাশে যে দুটো অ্যালকাইল গ্রুপ আছে কিনা সেটাও সে খেয়াল করেনি, সে ওটা কিটোন হিসাবে নাম দিয়ে দিয়েছে, যে ওটা কার্বক্সিলিক অ্যাসিড, এটাও চিনতে পারিনি। তো এই জিনিসগুলো একটু খুঁটিয়ে গঠনগুলো এঁকে পড়তে হবে। আর শিক্ষকরা সবসময় তোমাদের পাশে আছে, ভয় পাওয়ার কিছু নেই। অন্য স্কুলে পরীক্ষা দিতে গেলেও তারাও তোমাদের শিক্ষক,
তাই আমার অন্তত জানা নেই স্কুলের শিক্ষকরা তোমাদের কখনো হ্যারাস করেছেন বলে, বরঞ্চ তোমাদের তারা গার্জেন হিসেবেই থাকেন, পাশেই থাকেন, বুঝতে না পারলে আমরা বুঝিয়েও দিই প্রশ্ন, ওটা কোনো সমস্যা হবে না। আমি দুর্বাদল স্যারের কাছে একটা বিষয় তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে অনেকের বিজ্ঞান সায়েন্স মানে একটা ভীতি থাকে যে কি একটা জটিল একটা বিষয়, বিজ্ঞান বিভাগটাই জটিল, এরকম একটা ধারণা ছাত্রছাত্রীদের মধ্যে থেকে থাকে। সেক্ষেত্রে মাধ্যমিকের পর হয়তো অনেকে হয়তো ইন্টারেস্ট থাকলো যে সায়েন্স নিয়ে পড়বো, কিন্তু অনেকে হয়তো বলে থাকে যে না তুই পারবি না। তো এক্ষেত্রে তাদের এই ভীতিটাকে দূর করানোর জন্য তারা তাদের নিজেদের ভিতটা কিভাবে তৈরি করবে প্রথম থেকে? ঠিক। এটা খুব ভালো প্রশ্ন, এটা খুব ভালো লাগলো শুনে প্রশ্নটা আমার। এই ভীতিটা দূর করার একটাই উপায়, যখন সে বিজ্ঞান পড়ছে বিজ্ঞানটার সঙ্গে বাস্তবের মিল তাকে খুঁজে পেতে হবে। ফ্যানটা বন্ধ করলো, রেগুলেটরটা কমালো, ফ্যানটা বন্ধ হয়ে গেল আস্তে আস্তে। আচ্ছা, বাড়িতে ওয়েরিং আছে, লাইট জ্বলছে, আচ্ছা আমি তো ওয়েরিং পড়েছি, আমার চ্যাপ্টার আছে কী ধরনের ওয়েরিং, এটা হচ্ছে সমান্তরাল সমবায়। দুই ধরনের সমবায় থাকে, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। হ্যাঁ, কেন না, যদি শ্রেণী সমবায় হতো আমি একটা লাইট বন্ধ করলে গোটা বাড়ির লাইট বন্ধ হয়ে যাবে, কিন্তু সমান্তরাল বয়ে থাকলে তাহলে বন্ধ হবে না। তাহলে সমান্তরাল সমবায় যখন হচ্ছে, কোথা থেকে আসছে না, ওটা মেন কোথা থেকে আসছে, একটা বাড়িতে একটা জাংশন বক্স থাকে, সেখান থেকে একটা সুইচ থাকে। জাংশন বক্সটা কোথা থেকে আসছে, একটা এমসিবি থাকে, মিনিমাইজ সার্কিট ব্রেকার বলা হয়, সেখান থেকে। সেটা কোথা থেকে আসছে, মেন সুইচ থেকে। সেখানে কী ধরনের তার থাকছে, 3 ধরনের তার থাকছে। সেখানে লাইভ তার থাকছে, নিউট্রাল তার থাকছে, আর তার থাকছে। এই যে পড়ছে, যখন পড়ার সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে প্রশ্ন জাগুক, সে নিজেকে প্রশ্ন করুক, আমি শুধু একটা জানার আগ্রহ যদি থাকে, মানে আমি শুধু মুখস্থ বিদ্যা করবো না। একটা প্লাগের মধ্যে যখন দিচ্ছি, দেখা যাচ্ছে প্লাগের ওপরে ছিদ্র যেটা থাকে সেটা সব থেকে বড়। কেন বড় থাকে না, সেইটা আর্থিং হয়, প্রথমে আর্থিংটা করা হয় সেফটির জন্য, তারপরে 2টো ছিদ্র থাকে। তাহলে এই যে জানার আগ্রহ যদি থাকে, আর তার সঙ্গে আমি অবশ্যই বলবো তাকে কিন্তু গণিতটাকে খুব ভালো জানতে হবে। এইটা কিন্তু খুব মুখ্য বিষয়। এটা অনেক সময় স্টুডেন্টরা আসে, অনেক সময় বলে যে আমি ফিজিক্স কেমিস্ট্রি নিচ্ছি কিন্তু আমি গণিত রাখছি না। কিন্তু এটা তোমাদের জেনে রাখা দরকার, গণিত নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। গণিত কিন্তু বর্তমান যে ধরনের সিলেবাস, তাতে কিন্তু পদার্থবিদ্যা বা কেমিস্ট্রির সঙ্গে গণিত কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কাজেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, তবে সাবজেক্টটাকে ভালোবাসতে হবে। ফার্স্ট তোমাকে ভালোবাসতে হবে যে আমি সাবজেক্টটা ভালোবাসবো, মানে সায়েন্স নিচ্ছি একটা ভারী নাম, সায়েন্স নিয়ে নেবো, এই ধরনের মনোভাব থাকলে কিন্তু চলবে না। এরপর যেটা মাধ্যমিকে হয়েছে, তুমি হয়তো 1 মাস পড়োনি, তারপর তুমি মেকআপ করে দিলে, কিন্তু তোমার হায়ার ক্লাসে সেই জিনিসটা হবে না। মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সে ভৌতবিজ্ঞানের যে নাম্বার আর পরবর্তীকালে তার কিন্তু একদমই আকাশ পাতাল তফাৎ থাকে, সেটা আমরা দেখেছি। আমি তীর্থঙ্কর স্যারের কাছে আরও একটা এই একই বিষয় জানতে চাইবো যে যারা আগামীতে রসায়ন নিয়ে পড়াশোনা করতে চায়, তারা প্রথম থেকে কিভাবে তৈরি করবে নিজেকে? রসায়ন জন্য আলাদা করে তৈরি করার কিছু নেই, বাকি সাবজেক্টগুলোর মধ্যে রসায়নও সেইভাবেই একটা সাবজেক্ট, খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। রসায়নের আমি প্রথমেই সব বাচ্চাকেই যেটা বলি সেটা হচ্ছে পর্যায় সারণী চ্যাপ্টারটা ভালোভাবে পড়তে হবে। এই পর্যায় সারণী আমাদের 10-এ পড়তে হয়েছে, এই পর্যায় সারণী আবার 11-এ পড়তে হবে, এই পর্যায় সারণী আবার 12-এ পড়তে হবে, তবে সেখানে আলাদা কম্পারেটিভ স্টাডি করতে হবে, তো তুলনামূলক আলোচনা যেটাকে বলে। তো আমি যদি আসল পর্যায় সারণীর জায়গাটাই না বুঝি, তাহলে কোনো একটা মৌলের ধর্ম, সে ধাতু না অধাতু, ধাতুর বিক্রিয়া কখনো অধাতু করবে না, আবার অধাতুর বিক্রিয়া কখনো ধাতু করবে না, তাহলে এটা পুরোপুরি এর ওপর দাঁড়িয়ে আছে। তারপরে আমি ভালো ভালো স্টুডেন্টকে দেখেছি, তারা যখন ক্লাস 10-এ উঠেছে তারা 9 ভুলে গেছে। খুব খুব দুর্ভাগ্যের কথা, মানে 9-এর পরমাণুর গঠন এবং তার ইলেকট্রন বিন্যাস এইটাও পড়েছে তারা, এবার তারা যখন পর্যায় সারণী পড়তে যাচ্ছে তখন তারা ইলেকট্রন বিন্যাস করতে পারছে না। তারপরে চ্যাপ্টারই হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন পুরোপুরি নির্ভর করবে সে ধাতু হলে সে আয়নীয় বন্ধন দেবে, অধাতু হলে সে সমযোজী বন্ধন দেবে। তাহলে ধাতু না অধাতু সেই ধারণা করতে গেলে তাকে ইলেকট্রন বিন্যাস শিখতে হবে, এবং ইলেকট্রন বিন্যাস যদি ঠিক করে শেখে তবেই সেই পর্যায় সারণী, আপনি যেটা বললেন ম্যাডাম, সেটা হচ্ছে কোন মৌল কোথায় আছে মুখস্থ, তাহলে তাকে আর কিছু মুখস্থ করতে হবে না। এটা প্রথম কথা, এটা করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে রসায়ন নিয়ে যারা ভাবছো পড়াশোনা করার জন্য, এখানে মূল ধারণা বলে একটা চ্যাপ্টার আছে, রাসায়নিক গণনা। এটা তোমাদের জাস্ট 10-এ জাস্ট একটু ইন্ট্রোডাকশন দেওয়া আছে। এই মূল ধারণার ওপর গোটা রসায়নে অনেক কিছু নির্ভর করে। তোমরা 11-12-এ যারা বিজ্ঞান নেবে, টাইট্রেশন করবে, সমস্ত কিছু এই মূল ধারণার ওপর নির্ভর করে। এই মূল ধারণা, মূল আর কিছুই নয়, ডজন যেমন একটা সংখ্যা, মোলও হচ্ছে একটা সংখ্যা।
গ্রাম পরিমাণ দেওয়া থাকলে তাকে তার আণবিক ওজন দিয়ে ভাগ করতে হয়। যদি তার আয়তন দেওয়া থাকে তাহলে তাকে 22 যদি আয়তনটা লিটারে দেওয়া থাকে তবে তাকে 22.4 দিয়ে ভাগ করতে হয়। এই করে করে যদি মোল কোনো একটা বিকারক, কোনো একটা বিক্রিয়া তার মোল পরিমাণটা নির্দিষ্ট করে নিতে পারো, তাহলেই দেখবে বাকি সমস্ত সমীকরণ, সেখান থেকে সমীকরণ থেকে যে গণনাগুলো করতে হয়, যেগুলোকে রাসায়নিক সংযুতি বলে, অনেক সময় স্টোইচিওমেট্রি বলে ইংলিশে, সেটা করা অনেক সহজ হয়ে যাবে। তাই রসায়নের এই দু তিনটে চ্যাপ্টার খুব ভালো করে পড়তে হয়। আর জৈব রসায়ন তো আছেই 11-12-এ, তোমাদের সঙ্গেই থাকবে। তাই আতঙ্কিত না হয়ে যে বিষয়টাকে ভালোবেসে এবং নিজেকেই নিজে বোঝাও, শিক্ষকরা সবসময় তোমাদের সঙ্গে আছে, তোমরা আসবে, বলবে, দেখবে বা ফোন করবে স্যারকে, স্যাররা সবসময় তোমাদের সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনার কাছে বলবো যে যদি কয়েকটা বিক্রিয়া যদি একটু বুঝিয়ে দিতেন ছাত্রছাত্রী। আচ্ছা, যেমন ধরুন ম্যাডাম, প্রথমেই যেটা আমি বলতে চাই, আমরা সবাই জানি পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতি, ঠিক আছে। আমরা সাধারণভাবে স্যাররা লিখিয়েছেন বা বিভিন্ন জায়গায় তোমরাও পড়েছো যে কোনো অ্যামোনিয়াম ঘটিত লবণকে কোনো ক্ষার দিয়ে উত্তপ্ত করলে সেখানে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। আমরা কিন্তু এটা পড়িনি, আমরা ওই লাইনটা ভুলে যাই। আমরা কি মনে রাখি, NH4Cl plus CaOH whole 2 gives CaCl2 plus NH3 plus H2O, ব্যালেন্স ছাড়া বললাম দিয়ে আমার মাথার মধ্যে একটা মেকানিক্যাল কনসেপ্ট হয়ে যায়, তার মানে অ্যামোনিয়াম ক্লোরাইড শুধু পলিচুনের সঙ্গে বিক্রিয়া করলেই বোধহয় অ্যামোনিয়া গ্যাস হয়। কিন্তু প্রথমে যে বইয়ের লাইনটা লেখা আছে, যে কোনো অ্যামোনিয়াম ঘটিত লবণ, মানে ওটা অ্যামোনিয়াম সালফেট হতে পারে এবং যে কোনো ক্ষার হতে পারে, মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে তার কোনো মানে নেই, ওটা সোডিয়াম হাইড্রোক্সাইড হলেও হবে, ওটা ক্যালসিয়াম অক্সাইড হলেও হবে বা পটাশিয়াম হাইড্রোক্সাইড হলেও হবে। এইটা একটা ইম্পর্টেন্ট জায়গা। আর ওখানেই লেখা থাকে এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। এরকমই আরেকটা লবণ আছে অ্যামোনিয়াম নাইট্রেট, NH4NO3, তাকে আমরা উত্তপ্ত করতে গেলে আমার বিকারক পাত্রই বাস্ট করে যাবে, কারণ ওটা ভেঙে গিয়ে নাইট্রোজেন গ্যাস তৈরি হয়। ওটা এক্সোথার্মিক বিক্রিয়া, মানে যেটাকে তাপমোচী বিক্রিয়া বলে। তাহলে এই জায়গাগুলো আমরা শুধু পড়ার সময় যদি শুধু মুখস্থ না করে বুঝে বইয়ে যে ইনফরমেশনটা দিয়েছে সেগুলোকে জেনারেলাইজড করি, মানে সাধারণ বৈশিষ্ট্য হিসেবে ধরে নিই, তাহলেই আমাদের কোনো সমস্যা নেই। জৈব রসায়নের ক্ষেত্রেও একই সমস্যা। একটা সংকেত দেওয়া থাকে, দিয়ে বলে এর পরবর্তী সমগণকে। তাহলে আমাকে প্রথমেই বুঝতে হবে সমগণ মানে সমগোত্রীয় শ্রেণী থেকে স্যার প্রশ্ন করেছেন, কিন্তু সমগণ ওপর নিচে যেতে গেলে ওপরে গেলে একটা CH2 বাড়বে, নিচে গেলে একটা CH2 কমবে। এইটুকু মাথায় যদি রাখতে পারি তাহলে কোনো সমগণের সংকেত থেকে তার অপর সমগণ বার করা কোনো অসুবিধা নেই। আর একটা হয় স্যার, যেটা সমস্যা স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের, যে ওর সাজেশন, তো ভাবে যে পরীক্ষার আগে সাজেশন নিয়ে নেব, সাজেশন দেখে আমি নিজের প্রস্তুতি নেব। তো সেক্ষেত্রে সাজেশন নিয়ে কতটা তারা মানে সফল হতে পারবে, সেটা আমি দুর্বাদা স্যারের কাছে জানতে চাইবো, যে এটা কি একদম যুক্তিযুক্ত? না, আমি বলি যে বিজ্ঞানে কোনো সাজেশন হয় না। যখন সে প্রথম থেকে পড়াশোনা করেনি বা সেগুলো ভালো করে ফলো আপ করেনি, তখন সে সাজেশনের প্রতি আগ্রহ বাড়ায়। সাজেশন কিন্তু কোনো সলিউশন নয়। একদমই তাই, যখন সাজেশন থেকে কমন পড়ে না তখন তারা প্রবলেমে পড়ে পরীক্ষার হল। মজার ব্যাপার হচ্ছে যেহেতু এখন MCQ হয়ে গেছে, অতএব এখন কমন পড়ার কোনো আর আশাই নেই, কারণ এখন সাবজেক্টই জানতে হবে। সেই জন্য একটাই উপায় আমি বারবার বলছি, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা চ্যাপ্টার চুজ করো, হেডিং দেখো, দেখে দেখে ছোট ছোট কোশ্চেন তৈরি করো, তোমরাই ভালো পারবে সেটা করতে। যেখানটাই তোমাদের অসুবিধা হবে তখন তোমরা শিক্ষক মশাইকে ফোন করে জানো। আমরা অনুষ্ঠানের একদম প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। লাস্ট প্রশ্ন আমি তীর্থঙ্কর স্যারের কাছে জানতে চাইবো, যে পরীক্ষার সফল হতে গেলে বা যে আমি যেটা আশা করছি সেই নাম্বারটা পাওয়ার জন্য ছাত্রছাত্রীরা কি ধরনের পন্থা অবলম্বন? এর অ্যাকচুয়ালি 3টে শর্টকাট আছে। 3টে শর্টকাট মানে প্রথম শর্টকাট হচ্ছে পরিশ্রম, আর দ্বিতীয় শর্টকাট যেটা ভীষণভাবে আমি বলতে চাই সেটাও পরিশ্রম, এবং থার্ড যে শর্টকাট সেটাও পরিশ্রম। অনেকে অনেক কথা বলে রেজাল্ট হয়ে যাওয়ার পর, যে আমি সারাদিনে 2 ঘন্টার বেশি পড়তাম না, 4 ঘন্টার বেশি পড়তাম না, বা তার গার্জেনরাও টিভিতে সাক্ষাৎকার দেওয়ার সময় বলে যে আমি এর বেশি পড়তাম না। এটা বোধহয় সত্যি কথা নয়। তার কারণটা হচ্ছে, জীবনে প্রথম একটা ছেলে একটা বড় পরীক্ষা দিতে যাচ্ছে, 7খানা বিষয় তাকে একসঙ্গে মাথায় রাখতে হয়।
আমরা সাবজেক্টিভ টিচার, আমি শুধু রসায়ন পড়াশোনা করি, স্যার শুধু ফিজিক্স পড়াশোনা করেন বা ফিজিক্যাল সায়েন্স যা বলবে। কিন্তু যখন একটা 14 বছর 15 বছরের ছেলে মাধ্যমিক দিতে যায়, তাকে 7খানা সাবজেক্ট সমান গুরুত্ব দিয়ে পড়তে হয়, তাহলে সেটা কি শর্টকাট হয় নাকি হওয়া সম্ভব? তাহলে পড়তে হবে এবং নিজেকেই প্র্যাকটিস করতে হবে, কারণ যুদ্ধটা তোমার হয়ে কেউ যুদ্ধ করে দেবে না। স্যার তোমাকে অস্ত্র দেবেন, তোমাকে সজ্জিত করে দেবেন মা দুর্গার মতো, লড়াইটা কিন্তু তোমাকেই করতে হবে। আরেকটা বিষয় যে ছাত্রছাত্রীরা হয়তো দু একজন পড়াশোনার কথাই যখন আপনি বললেন যে হয়তো সারাদিন বই নিয়ে এসে বসে আছে, সারাদিন পড়েই যাচ্ছে, কিন্তু তার মাথায় কিছু ঢুকছে না। আবার কোনো স্টুডেন্ট আছে যে হয়তো খুব অল্প সময় তারা পড়লো কিন্তু তারা সমস্ত বিষয়টা ক্যাচ করতে পারলো। সেক্ষেত্রে মন দিয়ে যদি পড়া হয় তাহলে আমার মনে হয় যে অনেক ভালো। সেটা ছোট ছোট গ্যাপ করে নিতে। আমার যদি টানা পড়তে বিরক্ত লাগে, আমি 1 ঘন্টা ভৌত বিজ্ঞান পড়লাম, দিয়ে আমি একটু ঘুরে ঘুরে এলাম, তারপর আবার 1 ঘন্টা জীবন বিজ্ঞান পড়লাম, আমি আবার একটু কিছুক্ষণ বাংলা একটা কবিতার মুখস্থ করলাম বা তার সারাংশটা পড়ে নিলাম। এইভাবে ছোট ছোট পার্টে ডিভাইড করে নিলে এবং নিজের উপর প্রেশার না দিয়ে একটু গানও শুনতে হবে, একটু খেলাধুলাও করতে হবে পজিটিভলি, তাহলেই পড়া। একদমই তাই। আমরা আজ অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। অনেক ধন্যবাদ স্যার আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আশা করছি যে আপনারা যে সমস্ত বার্তা দিলেন ছাত্রছাত্রীদের, অনেক ছাত্রছাত্রীরা উপকৃত হবে। তো আজকের মতো অনুষ্ঠান এখনকার মতো এই পর্যন্তই।